অবশ্যই আমাদের রিস্ক গুলা কমে আসবে। আর হচ্ছে আমরা আমাদের ডাটা প্রোটেকশনটাও ভালো মতো করতে পারবো। আর অবশ্যই যে জিনিসটা থার্ড পিলার আরেকটা, টেকনোলজি বা টুলস যেটাকে আমরা বলতে পারি, আমাদের অবভিয়াসলি আমাদের বিভিন্ন টেকনোলজি ডেভেলপ করতে হবে। কারণ দিনকে দিন অ্যাটাকাররা প্রচুর পরিমাণে হচ্ছে অ্যাডভান্স হচ্ছে। তো আমার যদি ওই পরিমাণ শিল্ড না থাকে, বা আমার যদি হচ্ছে ওই পরিমাণ টুলস না থাকে, বা হচ্ছে টেকনোলজি না থাকে ওইগুলো প্রিভেন্ট করার বা আটকানোর, বা হচ্ছে ওইগুলাকে বুঝতে পারার, তাহলে আমি আমার ডিভাইস হোক, আমার ডাটা হোক, আমার পিপল হোক, কাউকেই কিন্তু সিকিউর করতে পারবো না। বুঝা গেছে ব্যাপারটা? ক্লাসে একটু প্লিজ রেসপন্স করেন। আপনাদের হতে পারে জি যে ভাইয়া। অনেকের, অনেকের না, ম্যাক্সিমামই আমরা সবাই জানি, কিন্তু জানার পরেও জিনিসগুলো আমাদের রিভাইজ করে দেন আগাতে হবে, কারণ সবকিছুর একটা বেসিক আছে। তো আপনারা যদি ক্লাসে রেসপন্স করেন, আমার বুঝতে ইজি হবে যে আপনারা আমার সাথে অ্যাটাচড আছেন। ঠিক আছে? আর সাইবার সিকিউরিটিটা আসলে কেন দরকার? আমরা তো আসলে সবকিছু অর্থের দিক থেকেই মাপি। এটা কিন্তু সত্যি। এটা হতে পারে আমাদের লাভ বা লস, সবকিছু আমরা অর্থের মানদণ্ডে চিন্তা করি। তো এই মানদণ্ডের আকারে যদি আমরা বলি যে হচ্ছে, আমরা যদি একদিনের কথা চিন্তা করি, তাহলে প্রত্যেক দিন মিনিমাম 2 থেকে 3 হাজার অ্যাটাক হচ্ছে। এগুলা হচ্ছে তাও সব বিগ অ্যাটাক, মানে আমি যদি হচ্ছে স্মল অ্যাটাক গুলাকে বাদ দিয়ে দিই, যেগুলা হাতের মানে খুবই নগণ্য, ওগুলাকে বাদ দিয়ে দেই, তাহলে হচ্ছে এই অ্যাটাকের পরিমাণ। এবং আমরা যে এখন ক্লাস করতেছি, এই ক্লাসের টাইমেও দেশের বিভিন্ন জায়গায় এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় বিভিন্ন সাইবার অ্যাটাক হচ্ছে, এবং এটা ফিউচারে আরো বাড়বে। এবং এই সাইবার যে ক্রাইম গুলা হয়, এগুলার মানে কস্টিংটা খুব বেশি, মানে প্রচুর পরিমাণে লস হয়। যেমন যদি 1 বছরের আপনি প্রজেকশন করেন, তাহলে এটা 10 থেকে 15 ট্রিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে। আর ট্রিলিয়ন মানে তো আমরা জানি, মানে 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, আই গেস, যদি আমার ভুল না হয়ে থাকে। আর 100 কোটি 1 বিলিয়ন, তো হিউজ পরিমাণের আমাদের আর্থিক লস হওয়ার চান্স থাকে যদি আমরা আমাদের এই সিকিউরিটিটা মেনটেন করতে না পারি। তো আমরা নেক্সট স্লাইডে আগাই। তো আমাদের নেক্সট স্লাইডে আমরা সাইবার সিকিউরিটির কিছু ডোমেইন নিয়ে আসছি। আপনারা যদি আমার ডান পাশের যেই ইমেজটা আছে এটার দিকে তাকান, দেখতে পাচ্ছেন? জি দেখতে জি পাচ্ছি। ভাই। জি। দেখে অনেকটা হিজিবিজি টাইপ লাগতেছে না? মানে কি এটা দিয়ে রাখছে, মানে নর্মাল ইমেজ তো তৌসিফ বা গোছানো। তৌসিফ ভাই, জি। আমাকে 30 সেকেন্ড একটু সময় দিন। ওকে, জি বলেন। রাসেল হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি আছি। ভাই, আচ্ছা, আপনার মাসুদ জানার কি খবর? আমি জেনে আপনাকে জানাইতেছি। আচ্ছা, আমাকে জানানো লাগবে না, আপনি খালি ওর কাছ থেকে রিপোর্টটা নিয়ে নিন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে স্ক্রিনশটটা নিয়ে দিয়েছেন, এটা কয় মিনিটে দিচ্ছেন? ক্লাস শুরু হওয়ার পরে 2-3 মিনিট পরে আর কি, 10টা 8 আচ্ছা দিকে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনি হচ্ছে যে ক্লাস যখন শুরু হবে, এইটা মনে রাখবেন, যখন ক্লাস শুরু হবে, শুরু হওয়ার 15 মিনিটে যে আপনি এই স্ক্রিনশটটা আপনি নেবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আর এমনি আপনি হচ্ছে যে আপনি এক্সেল অ্যাটেন্ডেন্স শিট এমনি করেন। স্ক্রিনশট না নিলেও হবে, না নিলেও হবে, কিন্তু আপনি হচ্ছে আপনার নিজের সুবিধার্থে যেটা দরকার ওইটা করে নিবেন। ওকে, আপনার ঠিক আছে। স্ক্রিনশটে আপনি অ্যাটেন্ডেন্সটা ওইভাবে ঠিক 15 মিনিট পর, ক্লাস শুরু থেকে 15 মিনিট পরে যেয়ে আপনি অ্যাটেন্ডেন্সটা নিবেন। ওকে, জি। উম, আচ্ছা ভাই, শুরু করেন। ঠিক আছে, আমি শুরু করছি তাহলে আবার। তো আমরা যেটা কথা বলতেছিলাম, আমরা কথা বলতেছিলাম সাইবার সিকিউরিটি ডোমেইন নিয়ে। অ্যাকচুয়ালি আমরা সাইবার সিকিউরিটি এখানে আসলে শিখতেছি বা শেখার জন্য আসছি।
বাট অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটিটা শিখে আমরা কোথায় অ্যাপ্লাই করব বা কোন ডোমেইনে আমরা কাজে লাগাতে পারি আমাদের বা কাজের যেই পরিধিটা থাকতে পারে এগুলোর আন্ডারে কিছু মেজর এরিয়া আমরা নিয়ে আসছি। এখন যেটা বলতেছিলাম, আমরা আমাদের ডান পাশের ছবিটা যদি দেখি, এটা নর্মালি একটা ছবি খুব স্ট্রাকচার্ড হয়, তাই না? বাট আপনারা যদি দেখেন ছবিটা প্রচন্ড পরিমাণে হিজিবিজি, এবং সত্যি বলতে ইন্টারনেট যদি আপনারা ঘাটেন এর চেয়েও অনেক হিজিবিজি ছবি আছে, কারণ সাইবার সিকিউরিটির ডোমেইন অনেক বড়। মানে এটা যদি আমরা মানে পার ডোমেইন শুধু খালি ডোমেইন নামগুলো বলে যাই তাও একদিন মেবি লেগে যাবে শেষ করতে। মানে এত পরিমাণ ডোমেইন প্লাস এদের আন্ডারে এত পরিমাণ সাব ডোমেইন আছে। তো অবশ্যই সবগুলা ডোমেইন নিয়ে আমরা কথা বলতে পারবো না, এবং এইখানেও যে মেজর এরিয়া গুলো আমাদের সামনে আছে বা মেজর ডোমেইন গুলো আছে এগুলা নিয়েও আমরা সবগুলা ডিটেলসে যেতে পারবো না। কিন্তু আমরা যেই ডোমেইন গুলা নিয়ে আপনাদের সাথে এখানে আলোচনা করব এর আন্ডারে কিছু জিনিস থাকবে, যেমন আছে আমাদের অ্যাপ্লিকেশন সিকিউরিটি। এইটার খুব ডিপে আমরা যাব, মানে যতটুকু পসিবল হয় অ্যাপ্লিকেশন সিকিউরিটির একবারে জিরো থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। দেন আপনারা ডিজিটাল ফরেনসিক্স নিয়ে ওখানে আইডিয়া পাবেন, ডিজিটাল ফরেনসিক্স আমরা কিছুটা কভার করার ট্রাই করব। আর ক্রিপ্টোগ্রাফিরও কিছু আমাদের ক্লাস থাকবে। বাট যেটা বলতেছিলাম, মেজর এরিয়া গুলা নিয়ে যদি একটু আমরা আলোচনা করি, নেটওয়ার্ক সিকিউরিটি আমাদের মেইনলি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার যেটা থাকে ওইটা সিকিউরিটির জন্য আমরা নর্মালি ইউজ করে থাকি, যে হচ্ছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কিভাবে হচ্ছে আমরা ডাটা ট্রান্সফারের সময় আমাদের যেই বেস গুলো আছে ওগুলো ঠিকঠাক থাকতেছে কিনা। অ্যাপ্লিকেশন সিকিউরিটি হচ্ছে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি, এটা ভাই ওয়েব কি ব্যস্ত? অ্যাপ্লিকেশন। ভাই শুরু করেন। কেউ কি কিছু বলেছেন? না না, হয়তো ভুল করে বলা হয়েছে। ওকে ওকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। ওকে, যেটা বলতেছিলাম, অ্যাপ্লিকেশন সিকিউরিটির আন্ডারে আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে বা ওয়েব অ্যাপ্লিকেশন থাকে যেগুলো হচ্ছে আমরা ডেভেলপ করে থাকি। এই অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়। এটা হচ্ছে আপনার বলা হয় সিকিউর সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো এইটার আন্ডারে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওইগুলা ঠিকমতো ইমপ্লিমেন্ট করা হয়েছে নাকি ওইগুলো আমরা টেস্টিং করে দেখে থাকি। এটা পেন টেস্টিং হতে পারে বা হচ্ছে ভিএপিটি হতে পারে। তো এই জিনিসগুলো করে আমরা অ্যাপ্লিকেশন গুলোকে ভালো মতো টেস্ট করে দেন আমরা এটাকে আগে ডকুমেন্টেশন করি, দেন ডকুমেন্টেশন করবার যখন এটা অ্যাপ্রুভ হয় যে হচ্ছে আমাদের যে সিকিউরিটির যেই লুপ হোল গুলো ছিল ওইগুলোকে ব্লক করা হয়েছে বা হচ্ছে ওইগুলাকে ফিক্স করা হয়েছে, তখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা মার্কেটে আনি বা হচ্ছে ইউজার দের ব্যবহারের জন্য বাজারে ছেড়ে দেই। ক্লাউড সিকিউরিটিটা হচ্ছে বর্তমানে বিভিন্ন বিজনেস মাইগ্রেট হয়ে গেছে অনেক প্ল্যাটফর্মে, আমরা অবশ্যই জানি এডব্লিউএস, মাইক্রোসফট আজুর, জিসিপির কথা। তো ওই ক্লাউড সিকিউরিটির আন্ডারে যদিও ওইগুলো প্রোটেক্টেড থাকে বাট তাও ওইখানে হচ্ছে সিকিউরিটি ফ্লো থাকে বিভিন্ন। তো ক্লাউড সিকিউরিটি ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করে থাকে। আর মোবাইল সিকিউরিটি হচ্ছে মোবাইলের যে স্পেসিফিক থ্রেটস গুলা থাকে, বিভিন্ন ম্যালিশিয়াস অ্যাপ হতে পারে, বিভিন্ন মোবাইল বেসড ফিশিং যেই জিনিসগুলা হয়ে থাকে, তো হচ্ছে বা মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট থাকে ওইগুলোর আন্ডারে হচ্ছে আপনার মোবাইল সিকিউরিটির আন্ডারে আমরা জিনিসগুলো করে থাকি। দেন আসতেছে হচ্ছে আপনার আইওটি সিকিউরিটি। আইওটি এর ফুল মিনিং যদি আমরা বলি, এটাকে বলা হয় ইন্টারনেট অফ থিংস। একটা মিনিট, কেউ জয়েন করতে চাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যায় ভাই। শোনা যাচ্ছে। নেটওয়ার্ক হচ্ছিল, কেউ একজন জয়েন করার জন্য আসলে আবার শুরু করি। এটা বলতেছিলাম, আইওটির ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট অফ থিংস, যেটার আন্ডারে হচ্ছে আমরা বিভিন্ন রকমের আইওটি ডিভাইস যেগুলো আমাদের
এনক্রিপশন বেসড হতে পারে বা ডিক্রিপশন বেসড হতে পারে বা বিভিন্ন রকমের নতুন ইনভেনশন হতে পারে, যে এটা হতে পারে বিভিন্ন ধরনের জ্যামার বা বিভিন্ন ধরনের হ্যাকিং ডিভাইস বা আদার্স যেসব ডিভাইস গুলো আছে এগুলো নিয়ে এখানে আপনার রিসার্চ হয়, দেন হচ্ছে আর এন ডেভেলপমেন্ট হয়। ভাই আপনার স্ক্রিন আসে না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? না, স্ক্রিন না, দেখা যাচ্ছে না। স্ক্রিন আসে না। Wait a minute. এখন দেখা যাচ্ছে? জি জি, এখন দেখা যাচ্ছে। ওকে, যেটা বলতেছিলাম, দেন আসতেছে আমাদের ডিজিটাল ফরেনসিক। ডিজিটাল ফরেনসিক্স এর টার্মটা আবার আসলে বেশ বড়। ডিজিটাল ফরেনসিক্স এর আন্ডারে আবার অনেকগুলাই টার্ম এসে পড়ে, যেমন আপনার মেমোরি ফরেনসিক হয়, ইমেজ ফরেনসিক হয়, দেন হচ্ছে পিকআপ ফরেনসিক হয়। এগুলোর জন্য আবার আলাদা আলাদা মডিউল থাকে। তো ডিজিটাল ফরেনসিক এর মধ্যে আমরা কি করি, ওইসব যে বিভিন্ন রকমের ফরেনসিক কেস গুলো থাকে, এটা মেমোরি ফরেনসিক হতে পারে, এটা পিকআপ অ্যানালাইসিস হতে পারে, এটা ইমেজ ফরেনসিক হতে পারে। আমরা ওই ইমেজ গুলা, ইমেজ ফরেনসিক বলতে হচ্ছে আপনার, আমি হার্ড ডিস্ক ইমেজের কথা বোঝাচ্ছি। আর মেমোরি ফরেনসিক হচ্ছে আপনার র্যাম, মানে হচ্ছে আমরা যখন হচ্ছে কম্পিউটারটা সিজ করে ফেলি, র্যামের মধ্যে যে এগুলো চলতেছিল এক্স্যাক্টলি তখনকার স্ন্যাপশটটা নেওয়া হয়। তো ডিজিটাল ফরেনসিক এর আন্ডারে হচ্ছে আমরা ওই জিনিসগুলো অ্যানালাইসিস করি, যে একজন অপরাধী কি, তার পিসি হতে পারে, ওইগুলোর আন্ডারে কি কি ছিল, সে কি কি ডিলিট করেছে, বা অ্যাকচুয়ালি সে যে ক্লেম গুলা করতেছে ওই ক্লেম গুলো আসলে অর্থিত কি অর্থিত না, এগুলো হচ্ছে ডিজিটাল ফরেনসিক এর আন্ডারে থাকে। দেন হচ্ছে আরো বিভিন্ন ফরেনসিক অ্যানালাইসিস থাকে, এটা আপনার ডাটাবেস ফরেনসিক হতে পারে, সার্ভার ফরেনসিক হতে পারে। এগুলো সবগুলো টার্মই আমাদের ডিজিটাল ফরেনসিক এর আন্ডারে আসে। ওইখানে আমরা বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে হচ্ছে আপনার টাইম ফ্রেমের সাথে ম্যাচ করে নাকি সবগুলো অ্যানালাইসিস করে রিপোর্টিং ডকুমেন্টেশন করে দেন রিপোর্ট করতে হয়। তো ডিজিটাল ফরেনসিক এর টার্মটাও অনেক বড়। দেন আসতেছে আমাদের ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং কে যদি আমরা সোজা বাংলায় বলি, আমরা তো সবাই জানি যে হ্যাকার নরমালি 3 টাইপ হয়। আপনারা সবাই জানেন, আমি জানি, আপনাকে কাইন্ডলি একটু বলবেন যে কোন কোন টাইপ হয়? ব্ল্যাক টাইপ, গ্রে টাইপ, আর একটা হচ্ছে হোয়াইট হ্যাকার। ওকে, এবং টার্মের মধ্যে ডিফারেন্স গুলা কি কি? ব্ল্যাকটা মূলত নিষিদ্ধই বলা যায়, তারা অফেন্সিভ কাজগুলো করে। আর গ্রে হ্যাক এটা আসলে মিডল টাইপের। আর হোয়াইট হ্যাক তারা মূলত ডিফেন্সিভ কাজগুলো করে। আচ্ছা, এইখানে আপনার জানাই কিছুটা ঠিক আছে, আবার কিছুটা ভুল আছে। এইখানে হচ্ছে আপনার অফেন্সিভ যে কাজটা আপনি বললেন, ব্ল্যাক হেড। ব্ল্যাক হেড শুধু অফেন্সিভ কাজ করে জিনিসটা এমন না, ব্ল্যাক, গ্রে, হোয়াইট সবাই অফেন্সিভ রিলেটেড কাজ করতে পারে। এজ এ যদি আমি বলি, আমি যদি পেনিট্রেশন টেস্টিং করি, মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, ওইখানে আমি অ্যাটাক করে করে দেখতেছি যে হচ্ছে তার অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি ভুল আছে। এখন কথা হচ্ছে এই অ্যাটাকটা আমি করতেছি, এটার জন্য কিন্তু আমাকে নিয়োগ দেওয়া হয়েছে বা আমাকে পে করা হচ্ছে। আমাকে পে করা না হলে আমার কোম্পানিকে পে করা হচ্ছে, ওইখানে একটা লিখিত চুক্তি হয়েছে যে এই এই টেস্ট ফ্যাক্টরটা আমি হচ্ছে চালিয়ে দেখাবো, বা হচ্ছে আমার টেস্ট পারফর্ম করার পরে ওদেরকে আমাকে রিপোর্ট করতে হবে যে অ্যাকচুয়ালি কোন কোন জায়গাতে সিকিউরিটি আর মিসকনফিগারেশন গুলো আছে। এখন এইখানে আমি কিন্তু অথরাইজড, তো অথরাইজড হিসাবে আমি অফেন্সিভ কাজগুলো করতেছি। তো এইটা হচ্ছে আমার এথিক্যাল হ্যাকিং এর আন্ডারে পড়ে। এইটা হচ্ছে, বা আমরা যদি বলি হোয়াইট হ্যাট হ্যাকার যারা, ওরা এই জিনিসটা করে থাকে। আবার আপনি যেটা বললেন যে ব্ল্যাক এবং গ্রে ওরাও অফেন্সিভ কাজ করতে পারে। এখন ব্ল্যাক কি করে, এটা হচ্ছে সে সেল করে দিল, বা একটা সিকিউরিটি ফ্লো পাওয়ার পরে সে এটাকে মিস ইউজ করে বিরাট একটা অঙ্কের টাকা সে বাগায় নিল, তখন সেটা হয়ে যাবে ব্ল্যাক হেড। আর গ্রে হেড দুইটার মাঝামাঝি, যেটা আপনি বললেন, এটা সে অফেন্সিভ কাজও করতে পারে, ডিফেন্সিভও করতে পারে, বাট সে এটাকে ইউজ করতেছে কি করতেছে না এটা তার উপর ডিপেন্ড করে, বাট সে সিকিউরিটি ফ্লো গুলা ভাঙতেছে। এখন কথা হচ্ছে, তো ইথিক্যাল হ্যাকিং শুধুমাত্র আমাদের হোয়াইট হ্যাটের আন্ডারেই পড়বে, ঠিক আছে? তো আমরা যখন এথিক্যাল হ্যাকিং করি, এটা একটা বাগ হান্টিং হতে পারে, বা পেনিট্রেশন টেস্টিং হতে পারে, বা বিভিন্ন রেড টিম অপারেশনস হতে পারে।
এই সবগুলা জিনিসই এথিক্যাল হ্যাকিং এর সাথে কানেক্টেড, এবং এই এথিক্যাল হ্যাকিং এর টার্মটাও খুব বড়। তো আমরা যে অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে কাজ করব এর সাথে এথিক্যাল হ্যাকিং খুব আহ, সুন্দরভাবে ম্যাচ খায়। কারণ এই এথিক্যাল হ্যাকিং এর যে প্রসেস গুলো আছে এই প্রসেস গুলো ইউজ করেই আমরা আমাদের অ্যাপ্লিকেশনের যেই সিকিউরিটির যে হোল গুলো আছে বা যেই বাগ গুলো আছে ওইগুলো আমরা বের করি, বের করে দেন ওইগুলোকে ফিক্স করতে সাহায্য করি। দেন আমাদের আসতেছে গভর্নেন্স এন্ড রিস্ক। এই জিনিসটাই আসলে আহ, বিভিন্ন রকমের যে আমাদের যে পলিসি গুলা আছে, যে পলিসি গুলা হচ্ছে আমাদের মেক করা হয় বা বিভিন্ন রকমের পলিসি এস্টাবলিশ করা হয়, এই জিনিসগুলা নিয়ে এখানে কাজ করা হয়ে থাকে। এইখানে আমরা হচ্ছে সিকিউরিটির যে ইনফরমেশন থাকে বা ইভেন্ট ম্যানেজমেন্ট থাকে এই জিনিসগুলো হচ্ছে করে থাকি। দেন লাস্টে আছে আমাদের হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। তো ক্রিপ্টোগ্রাফি হচ্ছে আবার এমন একটা জিনিস বা একটা এনক্রিপশন প্রসেস, এটা বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে আমরা করে থাকি, যেগুলা একটা নর্মাল প্লেন টেক্সটকে আমরা হচ্ছে এনক্রিপ্ট করে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা একটা নর্মাল মানুষ তার কি বা যেই ডিক্রিপশন কিটা আছে ওইটা ছাড়া সে কোনোভাবে বের করতে পারবে না। এইভাবে হচ্ছে আমরা ডাটার কনফিডেন্সিয়ালিটি রক্ষা করতে পারি, যাতে এটা অন্য কারো হাতে চলে গেলেও, এখন হতে পারে আমাদের ক্রিপ্টোগ্রাফির ক্লাস আছে সামনে, তখন আপনারা এটা নিয়ে ডিটেলস দেখতে পারবেন, যে হতে পারে একটা ইনফরমেশন চলে গেছে, একটা হ্যাকার একটা সিস্টেমের অ্যাক্সেস নিয়ে নিছে, নিয়ে এসে হচ্ছে অনেকগুলো ফাইল সে ডাউনলোড করে নিছে। বাট কথা হচ্ছে তার কাছে এখন ডিক্রিপশন কি জানা নাই বা ওইগুলা এনকোডেড অবস্থায় আছে বা এনক্রিপ্টেড অবস্থায় আছে। তখন হচ্ছে কি আপনার ডাটাগুলো চুরি হয়ে গেল বা হচ্ছে বেহাত হয়ে গেল, আপনার ডাটাগুলো কিন্তু সিকিউরিটি আছে বলা যায়। কারণ সে নিয়ে নিছে বাট সেগুলোকে সে ইউজ করে যে আরো বড় কোনো কিছু করবে সেগুলো কিন্তু সে করতে পারতেছে না। বোঝা গেছে জিনিসগুলো আসলে? জি ভাই। ওকে, বোর হওয়ার কিছু নাই। আর এগুলো আপনাদের জানতে হবে, কারণ এই জিনিসগুলো হচ্ছে জানার পরে আপনার হচ্ছে সামনের যে জিনিসগুলো আসবে ওইগুলো আপনার বুঝতে ইজি হবে। তখন আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যালে চলে যাব, প্র্যাকটিক্যালের সময় আসলে ডিটেইলে ওইভাবে বোঝানো হবে না জিনিসগুলো। ঠিক আছে, দেন হচ্ছে দ্য সিআইএ ট্রায়াড। এইখানে আমরা আসলে ইনফরমেশন সিকিউরিটির, এটাকে আপনার ট্রায়াড বলা হয়। এই ইনফরমেশন সিকিউরিটির যেই তিনটা মেজর জিনিস আছে বা পিলার আছে, এগুলো হচ্ছে আপনার কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি বা অ্যাভেলেবিলিটি। এই জিনিসগুলা আপনার মেনটেন থাকতে হবে, তাহলে আপনার ইনফরমেশন সিকিউরিটি আপনার ফান্ডামেন্টাল জিনিসগুলা ঠিক থাকতেছে, এটা আমরা ধরতে পারি। কনফিডেন্সিয়ালিটি যদি আমরা বুঝাই, আমরা যেহেতু আমরা এখানে মোটামুটি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করব, তো আমরা ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। ধরে নেন আপনার কাছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? এখন একটা অ্যাটাকার বা হ্যাকার, ঠিক আছে, এমন অনেক জিনিসই আছে যেগুলো হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাডমিন অ্যাক্সেস করতে পারা উচিত, তাই না? কারণ ওই জিনিসগুলো হচ্ছে আপনার কনফিডেন্সিয়াল। এখন একটা অ্যাটাকার যদি আপনার ওই সিস্টেম ফ্লোটাকে ভেঙে ওই কনফিডেন্সিয়াল জিনিসগুলো অ্যাক্সেস করতে পারে বা দেখতে পারে বা এগুলোকে ইউজ করতে পারে, তখন হচ্ছে আপনার এই কনফিডেন্সিয়ালিটি বা হচ্ছে গোপনীয়তাটা থাকতেছে না। আপনার কনফিডেন্সিয়াল জিনিসগুলা আপনার যে কেউ দেখতে পারতেছে বা হাতায় নিতে পারতেছে। ইন্টিগ্রিটি হচ্ছে অল্টার করা, ঠিক আছে? এখন মনে করেন ওই অ্যাটাকারই আপনার সিকিউরিটি সিস্টেমে ঢুকে কোন একটা ইনফরমেশনকে সে চেঞ্জ করে দিল। ধরে নেন আপনার ওইখানে একটা অ্যাপ্লিকেশন ছিল, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ইনফরমেশনটা বা হচ্ছে আপনি একজন রেপুটেটেড পারসন, আপনার ইনফরমেশনটা যেরকম থাকা উচিত ছিল ওইটাকে সে চেঞ্জ করে দিছে। তাহলে কিন্তু এখানে ইন্টিগ্রিটিটাও আপনার হ্যাম্পার হচ্ছে। আর অ্যাভেলেবিলিটি জিনিসটা কি? অ্যাভেলেবিলিটি জিনিসটা হচ্ছে আপনি আপনার প্রয়োজনের সময় ওই জিনিসটা পাচ্ছেন কি পাচ্ছেন না। এখন মনে করেন একটা অ্যাটাকার ডিডোস অ্যাটাক করলো, ডিডোস অ্যাটাক করার পরে আপনার যেই সার্ভিসটা চলতেছিল ওই ডিডোস অ্যাটাক করার পর সার্ভিসটা অফ হয়ে গেল। তো এখন এই অফ হয়ে যাওয়ার পরে আপনার যে বা হচ্ছে যারা কনজিউমার আছে তারা কিন্তু ওই সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। তো এই ইনফরমেশন সিকিউরিটির তিনটা স্টেপ হচ্ছে এগুলাই। তো কনফিডেন্সিয়ালিটি গুলো আমরা কিভাবে
ধরে রাখতে পারি, আমরা অবশ্যই মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ইউজ করতে পারি, যাতে যে কেউ শুধুমাত্র না চাইতেই যাতে না ঢুকে যেতে পারে, বা অল্প চেষ্টা করলেই ঢুকে যেতে পারে, এমন যাতে না হয়। আর এই কনফিডেন্সিয়ালিটি জিনিসগুলো হয় কি ম্যাক্সিমাম টাইপের হয় ডাটা ব্রিচের মাধ্যমে। আপনারা ডাটা ব্রিচ নিয়ে কেমন আইডিয়া রাখেন, কাইন্ডলি একটু বলবেন? ডাটা ব্রিচ কিছুটা আইডিয়া আছে। অনেক সময় আমাদের মেইল কিংবা ফেসবুক বা কোনো কিছু হ্যাক হইলে তখন দেখা যায় ওগুলাতে আমাদের সেভ পাসওয়ার্ড থাকলে ওগুলাও দেখা যায় আপনার হ্যাকাররা পেয়ে যায় আর কি। তো তখন আমরা যদি বিভিন্ন সাইটে গিয়ে নিজেদের মেইলটা বা ওইটা চেক দিই, চেক দিলে তখন বোঝা যায় আমার ডেটাগুলো ব্রিসেস হয়েছে কিনা। ইভেন গুগলেও এই সার্ভিসটা চালু করছে যে আপনার কোন পাসওয়ার্ডটা কোনো পাসওয়ার্ড ব্রিচ হইলে সেটা আর কি আমরা দেখতে পাই, বা ওরা বলে আর কি যে এটা ব্রিচ হয়েছিল, আপনার এই পাসওয়ার্ডটার ব্যবহার করা যায় না, এরকমটা আর কি দেখেছিলাম আর কি। ওকে, হ্যাঁ আপনার কনসেপ্ট ঠিক আছে, বাট কথা হচ্ছে কি আমরা নর্মালি যে জিনিসগুলো করি, যেমন আপনি কতক্ষণ আগে যে জিনিসটা বললেন যে আমরা হচ্ছে ইমেল চেক করে দেখি, তাই না? যে হচ্ছে সবাই মেবি হ্যাভ আই বিন পন্ড যেই ওয়েবসাইট আছে ওইটা আমরা ইউজ করে থাকি। বাট ওই জিনিসগুলা হয় কি আমাদের যেই ডাটা ব্রিচ গুলো হয়ে থাকে বিভিন্ন ব্রিচ সাইটের ফোরামের যে নামটা আবার বলবেন একটু? হ্যাভ আই বিন পন্ড, এইখানে দেখাই আপনাদের অ্যাকচুয়ালি নামটা। ঠিক আছে, এখানে আমরা আমাদের মেইল চেক করে দেখতে পারি যে পন হয়েছে নাকি, বা হচ্ছে এটা কি ব্রিচ হয়েছে নাকি। বাট কথা হচ্ছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই জিনিসগুলোর অ্যাকচুয়াল রেজাল্ট আমরা পাই না। কেন পাই না? এই জিনিসগুলা বিভিন্ন ওয়েবসাইটের বা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ডাটাবেসের উপর বেস করে আমাদেরকে আউটপুটটা দেয়। এখন কথা হচ্ছে আমার হতে পারে যে আমার যে ডাটাটা লিক হয়েছে ওই জিনিসটা কোনো সার্ভারের আন্ডারে নাই, এটা ব্রিচ ফোরামে অলরেডি কেনা বেচা হচ্ছে। এটা হতেই পারে। আমরা যখন ওসিন্ট নিয়ে ক্লাস করব, ওসিন্টের ক্লাসের মধ্যে আমি আপনাদের সাথে শো করব কিছু ডাটা ব্রিচ নিয়ে, প্লাস হচ্ছে বিভিন্ন কি লগারের আউটপুট নিয়ে ওইখানে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তখন আপনারা দেখতে পারবেন যে ডাটা ব্রিচ আসলে কত হিউজ লেভেলের হয়। এবং আপনারা যদি সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এক্সপার্ট হইতে পারেন বা হচ্ছে ওসিন্টে এক্সপার্ট হইতে পারেন, আপনারা নিজেরাও খুঁজে খুঁজে বের করতে পারবেন যে কোথায় কি পাওয়া যায়, মানে অনেক গোপন জিনিস। ইভেন বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে বাইরের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের জিনিসও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো যেটা বলতেছিলাম, তো একটা অ্যাটাকার বা হ্যাকার যখন এই তথ্যগুলা পেয়ে যাচ্ছে, যেগুলা রাসেল ভাই মিউট করো, কাইন্ডলি মিউট করো। মাইন্ড অফ করলে বেটার হয়। ওকে, যেটা বলতেছিলাম, তো যখন অ্যাটাকার এমন ডাটাগুলো পেয়ে যাচ্ছে যেগুলোর অ্যাক্সেস তার কাছে থাকা উচিত না, তখন সেটা হচ্ছে আমার ব্রেক হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। আর যেটা হচ্ছে আমি যদি অল্টার করতে পারতেছি, ধরেন মনে করেন যেটা বললাম অ্যাটাকার যদি হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশনে ঢুকে পড়ে ওইখানে কোনো কিছু সিস্টেমের কোনো চেঞ্জ আনতে পারে বা কোনো কিছু মডিফাই করতে পারে, সেই জিনিসটা হচ্ছে আপনার ইন্টিগ্রিটি। যেটা বলা হচ্ছে ডাটা রিমেইনস অ্যাকুরেট এন্ড আনটেম্পার্ড, মানে ডাটাটা অ্যাকুরেট থাকতে হবে এবং আনটেম্পার্ড থাকতে হবে। যদি ডাটা একুরেট না থাকে তাহলে তার ইন্টিগ্রিটি থাকবে না। আর কনফিডেন্সিয়ালিটি যেটা আমরা অলরেডি বলে আসছি যে অথরাইজড ইউজার ছাড়া অন্য কেউ যদি সেটা দেখতে পায় তাহলে তার কনফিডেন্সিয়ালিটি থাকতেছে না। আর অ্যাভেলেবিলিটি অলরেডি আমরা যেটা বলছি যে সিস্টেমে যখন প্রয়োজন তখন যদি সে সাপ্লাই না দিতে পারে, বা মনে করেন আমি একটা অ্যাটাক পারফর্ম করলাম, অ্যাটাক পারফর্ম করার পর আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে গেল বা 2 থেকে 3 দিনের জন্য ডাউন হয়ে গেল, তখন তার অ্যাভেলেবিলিটিটাও কিন্তু থাকতেছে না। তো এই ছিল আমাদের দা সিআইএ ট্রায়াড। আমরা তাহলে নেক্সট স্লাইডে আগাই। স্যার এর মধ্যে কি আমার একটা প্রশ্ন জানার ছিল, সেটা হচ্ছে স্যার যে র্যানসমওয়্যার অ্যাটাক যেটা বলে, এটা কি হুম স্যার এই টাইপেরই? র্যানসমওয়্যার অ্যাটাক আমরা আসবো, এটা আচ্ছা সামনেই আছে, প্যারা আচ্ছা নেওয়ার আচ্ছা। কিছু নেই। ওকে, তাহলে জি, আমরা জি। আগাই। আচ্ছা, এখন আমরা আসলে কি প্রোটেক্ট করতেছি? আমরা যে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করব,
বা সাইবার সিকিউরিটি শিখবো এবং এটার ব্যাপারে এক্সপার্ট হবো, আমরা আসলে প্রোটেক্টটা কি করব এটা আমাদের জানতে হবে। এটা হতে পারে ডাটা, যেটা পার্সোনাল আইডেন্টিফিকেবল ইনফরমেশন, যেটাকে আমরা পিআইআই বলে থাকি। যেটা হতে পারে আমাদের পার্সোনাল ডাটা বিভিন্ন রকমের, যেটা আমাদের ইমেল হতে পারে, এনআইডি হতে পারে, পাসপোর্ট নাম্বার হতে পারে, বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনফো, ব্যাংকের ক্রেডিট কার্ড ইনফো হতে পারে। আপনারা অনেকেই শুনেছেন হয়তোবা যে ক্রেডিট কার্ড বিন করা যায়, ঠিক আছে, ওইগুলো আবার ইউজও করা যায়। দেন বিভিন্ন হেলথ রেকর্ড হতে পারে, বিভিন্ন হেলথ রেকর্ড গুলো খুবই কনফিডেন্সিয়াল হয়, এগুলো যদি বেহাত হয়ে যায় তাহলে খুবই এটা মানে কনসার্নের বিষয়। যদিও আমাদের দেশে এগুলো ওইভাবে আহ, দেখা হয় না, কারণ আমাদের দেশের ল গুলো ওইভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি এখনো। বাট বাইরের দেশে আপনি যদি চিন্তা করেন, এগুলোর জন্য আলাদা পলিসি দেওয়া আছে এবং খুব হাই লেভেলের মার্জিন আছে, যে জরিমানা বলেন বা আছে, কোনো কোম্পানি যদি এগুলো না রাখতে পারে বা এগুলো মেনটেন করতে না পারে, তাকে হিউজ ফাইন করা হয় বা লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল হয়ে যায়। দেন আছে হার্ডওয়্যার। আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস থাকে যেগুলো আমরা ইউজ করে থাকি, ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, বিভিন্ন আইওটি ডিভাইস হতে পারে, বা সার্ভার হতে পারে, যে সার্ভারে আমি আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা হোস্ট করতেছি বা আমার যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটাকে রান করার জন্য তো আমার একটা সার্ভার দরকার, তাই না? না হলে তো বিভিন্ন জায়গা থেকে মানুষ ওইগুলো অ্যাক্সেস করতে পারবে না। এই পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। দেন অবশ্যই নেটওয়ার্ক আছে আমাদের, ওয়াইফাই নেটওয়ার্ক, দেন হচ্ছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আছে, দেন আমাদের পিপল, আমাদের ক্রেডেনশিয়াল এবং যে ডিজিটাল আইডেন্টিটি গুলো আছে এগুলোকে প্রোটেক্ট করাটা খুবই দরকার। আম, আপনারা জানেন নাকি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে যদি আপনাদের আইডিয়া থেকে থাকে আপনারা এটা বুঝতে পারবেন। ওইখানে আমরা কিভাবে হ্যাক করব ওইটা আমরা ডিপেন্ড করে, যেই আমাদের টার্গেটটা আছে টার্গেটের সাইকোলজির উপর বেস করে আমরা হচ্ছে টার্গেটটাকে সাজাই। আহ, দিনকে দিন আমরা যত ক্লাসে যাব আমরা এগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ক্লাসের বা হচ্ছে টপিক রিলেটেড ইনসিডেন্ট গুলো আলোচনা করলে আপনারা ডিটেইল বুঝতে পারবেন ওইগুলো নিয়ে। দেন সাইবার থ্রেটটা আসলে কি? এতক্ষণ তো আমরা বলতেছিলাম যে আমার ডিভাইস বাঁচাইতে হবে, আমার ডাটা বাঁচাইতে হবে, আমার মানুষ বাঁচাইতে হবে। এটা কিসের থেকে বাঁচাবো বা অ্যাকচুয়ালি কোন জিনিসগুলা থেকে বাঁচাবো? এগুলো হচ্ছে আমাদের সাইবার থ্রেট। সাইবার থ্রেটটা কি? যে কোনো ধরনের ম্যালিসিয়াস অ্যাটেম্প বা যে কোনো ধরনের ম্যালিসিয়াস প্রচেষ্টা যা আমার ডাটা চুরি করতে পারে, আমার যে সার্ভিসটা চলতেছে ওই সার্ভিসটাকে নষ্ট করে দিতে পারে, আমার যেই অ্যাপ্লিকেশন হতে পারে বা সার্ভার হতে পারে ওইখানে আমি ছাড়া বা অথরাইজড কেউ ছাড়া বা আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়ার ট্রাই হতে পারে, বা ফাইন্যান্সিয়াল বিভিন্ন ড্যামেজ হতে পারে। বুঝতে পারছি কি আমরা? জি স্যার। জি ভাই। ওকে। দেন হচ্ছে আমরা আসতেছি এখন আমাদের অ্যাটাক ভেক্টর গুলাতে। এতক্ষণ আমরা বলতেছিলাম যে আমরা কি প্রোটেক্ট করতেছি, দেন বলতেছি আমরা মানে কি থেকে বাঁচতে চাই বা কেন আমরা প্রোটেক্ট করতেছি বা কোন জিনিসগুলোর উপর বেস করে করতেছি। এখন আমরা আসলাম থ্রেট ভেক্টর গুলাতে। এখন এই থ্রেট ভেক্টর অনেকগুলা হইতে পারে। ম্যালওয়্যার টাইপস, ম্যালওয়্যার অ্যাটাক হইতে পারে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হইতে পারে, নেটওয়ার্ক অ্যাটাক হইতে পারে, ওয়েব অ্যাটাক হইতে পারে। অবশ্যই আমরা সবগুলা জিনিস কভার আপ করতে পারবো না, এগুলা সবগুলার জন্য আলাদা আলাদা করে ক্লাস যদি নিতে যাই আমরা, প্রত্যেকটার জন্য স্পেসিফিক ভাবে ক্লাস নেওয়া পসিবল। তো এখানে আমরা সংক্ষেপে আলোচনা করব, কারণ আমাদের পুরো কোর্সটাতে ওইভাবে আসলে ইন ডিটেল লাগবেও না। আমরা একটা নির্দিষ্ট পাথ ফোকাস করে আগাবো এবং ওইটার জন্য আমাদের যা যা দরকার এটা নিয়ে আমরা টুকটাক আলোচনা করার ট্রাই করব। যেটা বলতেছিলাম, ম্যালওয়্যারের বিভিন্ন টাইপ হয়ে থাকে, যেমন ভাইরাস হয়ে থাকে, ওয়ার্ম হয়ে থাকে, ট্রোজান। কিছুক্ষণ আগে এক ভাই বলতেছিলেন র্যানসমওয়্যারের কথা, ঠিক আছে, জি জি। স্পাইওয়্যার, রুটকিট। তো ভাইরাস নরমালি হয় কি বিভিন্ন ফাইলের সাথে অ্যাটাচ থাকে এবং ওইটা আপনার ছড়ানোর জন্য হিউম্যান ইন্টারাকশন দরকার। হিউম্যান ইন্টারাকশন ছাড়া ওইটা আসলে ছড়ানো পসিবল না। বাট ওয়ার্ম যেগুলো আছে ওই ওয়ার্ম গুলা হচ্ছে আপনার হিউম্যান ইন্টারাকশন ছাড়াও আপনার ছড়াতে পারে, ঠিক আছে। এটা আপনার নেটওয়ার্ক টু নেটওয়ার্ক বা ডিভাইস টু ডিভাইসে ছড়াইতে পারে যদি ওইরকম ভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে। দেন ট্রোজান হচ্ছে, ট্রোজানটা নরমালি আমাদের আপনার লেজিটিমেট সফটওয়্যারের মতোই দেখতে হয়, বাট ওইটা নামানোর পরে আমরা বুঝতে পারি যে আসলে কি অবস্থা। ওইটা আসলে ছদ্মবেশী হয়ে থাকে যে এটা আমি তোমার খুব প্রয়োজনীয় ফাইল, আমাকে নামাও। তো নামানোর পরে ওইটা আমাদের আসলে সিস্টেমে ঢুকে
বিভিন্ন কাজ শুরু করতে পারে। দেন হচ্ছে র্যানসমওয়্যার, যেটা ভাই বলতেছিলেন। র্যানসমওয়্যারটা হচ্ছে কি আপনার এইটা এক্সিকিউট হওয়ার পর বা র্যানসমওয়্যার অ্যাটাক হওয়ার পর এটা হচ্ছে করে কি আপনার যে ফাইলগুলো আছে, ঠিক আছে, ফাইলগুলোকে এনক্রিপ্ট করে ফেলে বা লক করে ফেলে। তখন ওরা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ আপনার টাকা দাবি করে যে হচ্ছে আমাকে এই পরিমাণ পেমেন্ট তোমরা দাও। পেমেন্ট দিলে হচ্ছে আমি তোমাদের ডিক্রিপশন কিটা দিয়ে দিব। ডিক্রিপশন কি যদি দিয়ে দেওয়া হয় তখন হচ্ছে সব যে ডাটাগুলো এনক্রিপ্ট হয়ে গেছিল ওই ডাটাগুলোকে রিকভার করা পসিবল হয়। আর যদি পেমেন্ট না করা হয় তাহলে তো ডাটাগুলো সব গেছেই, এগুলাকে আর ডিক্রিপ্ট করা পসিবল হয় না। কারণ অ্যাকচুয়ালি যে ডিক্রিপ্টর গুলা বাইরে বা বাজারে পাওয়া যায় এটা হতে পারে আপনার অ্যাভাস্টের হতে পারে বা বিভিন্ন রকমের অ্যান্টি ভাইরাস কোম্পানির যেগুলো থাকে ওইগুলা দিয়ে সবসময় কাজ করে না। কারণ র্যানসমওয়্যার গুলা বিল্ড করা হয় আলাদাভাবে আপনার এনক্রিপশন কি দিয়ে। তো এই জন্য তখন সে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করে, যেটা ছাড়া আসলে ফাইলগুলো আমাদের ডিক্রিপ্ট করার ওয়ে থাকে না, তখন বাধ্য হয়ে দিয়ে দিতে হয়। স্পাইওয়্যার জিনিসটা কি? র্যানসমওয়্যার অ্যাটাকটা এটা কি নেটওয়ার্কের মাধ্যমে করে নাকি এমনি হিউম্যান ইন্টারাপশন লাগে, মানে এটা কিভাবে করে একটু কাইন্ডলি যদি। এইটা আসলে র্যানসমওয়্যার একটা বিভিন্ন টাইপের হইতে পারে। বাট নরমালি যে জিনিসটা হয় মনে করেন আহ, ধরে নেন আপনি একটা ফাইল ডাউনলোড করছেন, ঠিক আছে? এখন জি। ফাইলটা নরমালি এক্সিকিউটেবল ফাইল হইতে হয়। আম, আমরা যখন একটা কোনো ফাইল নামাই, আহ, এটা যদি আমরা লিনাক্সের বেসিসে বলি তাহলে বাইনারি ফাইল, বা উইন্ডোজ এর বেসিসে যদি বলি এক্সিকিউটেবল ফাইল বা অ্যাপ্লিকেশন ফাইল যেগুলো থাকে, ওইগুলাতে যদি আমরা ডাবল ক্লিক করি তখনই হচ্ছে আপনার ওইটার ওই সক্ষমতা থাকে যে হচ্ছে আপনার ফুল যেই সিস্টেমের যত ফাইল আছে সবগুলো এনক্রিপ্ট করে ফেলার। এটা নিজে আচ্ছা ভাই, নিজে এটা ওইভাবে কি ডিরেক্ট ডাবল হইতে ক্লিক পারে না। না করে কি কোনোভাবে নিজে নিজে হইতে পারে না, না? না, এক্সাক্ট ডিরেক্ট নিজে নিজে হইতে পারবে না, কোনো না ইয়ে লাগবে আপনার। মনে করেন হচ্ছে আপনাকে আমি মেইল করে একটা জিনিস পাঠালাম, তখন আপনি হচ্ছে এটা ক্লিক করলেন, দেন হইতে অথবা পারে। অথবা কোনো ডাটা যদি আপনার মনে করেন যে সার্ভারে আপলোড হচ্ছে কোনো মাধ্যমে, সো সেইভাবে কি এ করা যায়, মানে ক্লিক ছাড়া এরকম কোনো কি পসিবিলিটিস আছে? নরমালি আমরা যেসব র্যানসমওয়্যার নিয়ে ঘাটাঘাটি করি এগুলো তো ওইভাবে দেখা যায় না, বাট হতে পারে। এটা আপনার না, ঘাটাঘাটি করে আমি আরো দেখতে আমি হবে। এরকম একটা প্রবলেমে ফেস করেছিলাম যে আমার একটা অনলাইন রিপোর্টিং এর সার্ভার ছিল যেটাতে অনলাইনে ডাটা আপলোড হতো বিভিন্ন হসপিটাল থেকে। তো ওই ওকে। সার্ভারটা এক সময় হচ্ছে র্যানসমওয়্যার অ্যাটাক আমি ফেস করেছি। তো ওইটা তখন আপনার মানে কোনো আমরা ক্লিক করি নাই বা ইনস্টল টাইপের কোনো কিছু হয়নি। ডাটা আপলোডের মাধ্যমেই হচ্ছে অ্যাটাকটা হয়েছিল আর কি। হ্যাঁ, যখন হচ্ছে আপনি ডাটাটা আপলোড করতেছেন তখন তো এটা এক্সিকিউটেবল ফাইল হিসেবে আপলোড করা হয়েছে হয়তোবা। তো ওইটাকে ওইভাবেই কমান্ড দিয়ে দেওয়া হয়েছে যে হয়তোবা যে আপনার আহ, হতে পারে এটার আপনার কোনো ব্যাকডোর রেখে দিছিল, ওই রকমের কিছু মানে ওই থাকতে ওই পারে। যে ডাটা আপলোড হচ্ছে ওই ডাটাগুলো হচ্ছে ইমেজ টাইপের ডাটা আর কি। মানে বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন ওই যে এক্স-রে সিটি এমআরআই এর ইমেজ গুলি আপলোড হতো। সো ওই ইমেজ আপলোড হতো আর কি, ওইরকম ভাবে অ্যাটাক হয়েছিল। ইমেজের ফাইল আপলোড বাইপাস তো করা যায় আপনার হচ্ছে আহ, এটা আসলে এখন সার্ভারের উপর বেস করে বলা যায়, বাট আপনি যদি চিন্তা করেন আহ, এই যে ফাইল আপলোড ভালনারেবিলিটিস গুলাও কিন্তু আছে, ঠিক আছে? আপনার আচ্ছা ইমেজ আচ্ছা গুলাকে ওইখানেও দেখবো আমরা কিভাবে ইমেজ গুলাকে বাইপাস করতে পারি আমাদের সেশনের যেই মানে অনেক পরে আর আসলে আচ্ছা অনেকগুলা আচ্ছা ক্লাসের পরে ওই জিনিসগুলো আসবে। বাট আচ্ছা ওইখানে ঠিক। আমরা র্যানসমওয়্যার দেখাবো না, বাট ওইখানে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি আমরা ট্রাই করব, যেমন কোনো পিএইচপি শেল আপলোড করে দেন হচ্ছে পুরো সার্ভারের অ্যাক্সেসটা নিয়ে নেওয়া যায় নাকি। আচ্ছা। তো এখন মনে করেন আপনার ওইখানে কি সব ডাটা এনক্রিপ্ট হয়ে গেছিল নাকি হচ্ছে অ্যাক্সেস চলে গেছিল? না, সব ডাটা এনক্রিপ্ট হয়ে গেছিল। ওকে। এখন আপনার এটা হতে পারে যে যখন হচ্ছে আপনার ফাইলটা আপলোড বা হচ্ছে ম্যালওয়্যারটা আপলোড করা হয়েছে বা র্যানসমওয়্যারটা আপলোড করা হয়েছে ওইটাকে ওইভাবেই আপনার হচ্ছে মেড করা হয়েছিল, যেটা হচ্ছে আচ্ছা আপনার ওইখানে আপলোড হওয়ার পর পরই এক্সিকিউশন করে ফেলতে পারে এমন ভাবে। আচ্ছা আচ্ছা। বা আপনার যে আপলোড করতেছে সে তো ওই ফাইলগুলো দেখতে পারতেছে, তাই না?
হ্যাঁ, যে আপলোড করতেছে এটা হচ্ছে বিভিন্ন হসপিটাল থেকে, যেমন একটা আমরা যখন সিটি স্ক্যানের স্ক্যান করি অনেকগুলো ইমেজ থাকে, তো ইমেজগুলি আবার ডক্টররা লাইভ দেখার জন্য আমাদের সার্ভারে, ডায়াগনস্টিক সেন্টার থেকে আমাদের সার্ভারে আপলোড করে আর কি। তাহলে নেটওয়ার্কের আপনার থ্রু বাই আপনি নেটওয়ার্কের চিন্তা থ্রুতে আসে আর কি। এখন আপনি চিন্তা করেন কোন একটা অ্যাটাকার যদি আপনার আপলোডের অ্যাক্সেসটা পায়, মনে করেন কারো থ্রুতে বা কোন একটা হুম। অ্যাকাউন্টের থ্রুতেই, তখন সে তো ইজিলি এটাকে আপনার কম্প্রোমাইজ করতে পারতেছে, কারণ আচ্ছা। অ্যাক্সেস করার কিন্তু চান্স থাকতেছে আপনার, তাই না? যে জি আপনি জি। যে ডাটাটা আপনি রাখতেছেন ওটা কিন্তু অ্যাক্সেস করার ওয়ে থাকতেছে, একটা এন্ড পয়েন্টে আপনার অ্যাক্সেস করার মানে যে ফাইলগুলো যেখানে আপলোড হয়ে আছে ওইটা কিন্তু আপনার অ্যাক্সেস করা যায়। তো আসলে ওইটা দেখে বলতে হবে। ও এখান থেকে আসলে এইভাবে বলে দেওয়াটা পসিবল না। অনেকভাবেই আচ্ছা। আপনার সেটআপ করা যায়। আচ্ছা, দেন আমরা আসি স্পাইওয়্যারে। স্পাইওয়্যারটা আপনার কি কিলগারের নাম শুনছেন? জি স্যার, শুনছি। একটু বলেন তাহলে কিলগারের এখন ব্যাপারে। মাথার মধ্যে নাই স্যার। আচ্ছা, মানে যতটুকু আছে বলেন, নো ইস্যুস। মানে আমি জাস্ট শুনতে চাচ্ছি যে আপনাদের কতটুকু ধারণা আছে। হ্যাঁ স্যার, স্পাইওয়্যারটা হচ্ছে এরকম কিছু একটা আমাদের ডিভাইসে যেটা ঢুকে থাকে, বাট আমরা হচ্ছে বুঝতে পারি না, বাট ও হচ্ছে চুপি চুপি হচ্ছে আমাদের এই ডাটাগুলোকে চুরি করে। ভেরি গুড। তাহলে তো জানেনই, তাহলে আবার প্যারা কি? যেটা বলতেছিলাম, স্পাইওয়্যার বা কিলগারকেও আমরা কিলগার স্পাইওয়্যারের একটা আসলে টাইপ বলা যায়। তো ওরা কি করে, মনে করেন বা রেড লাইন স্টিলারের কথা যদি আমরা বলি, ওরা আমাদের পিসিতে বা ল্যাপটপে এসে করে কি আপনার আমাদের যেই পাসওয়ার্ড ম্যানেজার আছে বা ব্রাউজার হিস্ট্রি গুলো আছে ওইগুলো নিয়ে নেয়, নিয়ে চুপ করে বসে থাকে, এগুলা নিতেই থাকে এবং তার মালিকের কাছে পাঠাইতে থাকে। এখন আপনার ল্যাপটপ বা পিসিতে সে কোনো ধরনের নয়েজ সৃষ্টি করতেছে না বা কিছু করতেছে না, বাট আপনি মনে করেন আপনি একটু যত অনেক স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতেছেন, অনেক জায়গাতে আপনার এত বড় লেন দিতেছেন যে আপনার মানে একটা মানুষের ব্রুট ফোর্স করে বের করা পসিবল হচ্ছে না। বাট আনফরচুনেটলি কিন্তু যে আপনার যেই ডিভাইসে যে বাগটা বসে আছে বা স্পাইটা বসে আছে, সে কিন্তু হুবহু দিয়ে দিতেছে। ঠিক আছে? তো সে করে কি আপনার আবার এটার মধ্যে আবার ইয়ে আছে, আমি আপনাদের শো করব না। আপনার ফোল্ডার ওয়াইজ ফোল্ডার সে ইয়া করে মানে ইউজার ওয়াইজ আলাদা আলাদা করে ফোল্ডার বানায় দেয়, যে হচ্ছে ইমেজ, এই যে সরি ইমেজ বলে, এটা হচ্ছে ব্রাউজার হিস্ট্রি, এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড। এই ফাইলগুলো এখন আমার কাছে নাই আপাতত, ডিলিট করে দিছি, বাট আমি দেখাবো না সামনে। দেন রুটকিট, ওইটা করে কি আপনার রুট অ্যাক্সেসটা নিয়ে নেওয়ার ট্রাই করে। দেন এমন ভাবে নিজেকে লুকায় রাখে যাতে হচ্ছে আপনার টাস্ক ম্যানেজার গুলো হচ্ছে এটাকে বুঝতে না পারে যে এটা হচ্ছে আপনার যে ভাইরাস, বা এটা হচ্ছে মানে নিজের এই পরিচয়টাকে পুরোপুরি গোপন করে ফেলে। দেন আমরা আসি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ, যেটা আমরা এতক্ষণ বলতেছিলাম, এটা আমাদের আরেক ধরনের অ্যাটাক ভেক্টর। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা সম্পূর্ণ আলাদা। এখানে আমরা কি করি, আমরা হিউম্যানের সাইকোলজির সাথে কাজ করি। ঠিক আছে? এই যে মনে করেন আহ, বাংলাদেশ ব্যাংক যে হ্যাক হয়েছিল এটার কথা তো আপনারা সবাই জানেন, তাই না? জি ভাইয়া। জি ভাই। এই এইটার ফার্স্ট যেই প্রসেসটা ছিল, ঠিক আছে, এটার ফার্স্টের প্রসেসটা কিন্তু ছিল ওসিন্ট। ওসিন্ট করে দেন হচ্ছে বের করা হয়েছে যে টপ কারে কারে হচ্ছে আপনার ইয়া করা যায়। তখন ওইটা বের করে ওই তিনজন আই গেস ছিল, ওদের কাছে আপনার ফিশিং মেইলটা পাঠানো হয়েছিল। এটা কিন্তু আপনার পুরোটাই আপনার হ্যাক হয়েছে ফিশিং এর থ্রুতে, নট কোনো ধরনের ডিরেক্ট একবারে অ্যাটাক, ওয়েব অ্যাটাক এমন ছিল না। ঠিক আছে? তো এখানে কিছু টার্ম আছে, এগুলোর সাথে আমরা পরিচয় হই। ফিশিংটা আসলে কি? অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংকে ফিশিং এর বদলে আপনার স্পেয়ার ফিশিংটা ইউজ হয়েছিল, কারণ টার্গেটেড যেটা বলতেছিলাম শুরু করি আবার, তাহলে বুঝতে পারবেন। ফিশিংটা হচ্ছে কি, আমরা যদি ব্রড লেভেলে আপনার হচ্ছে আহ, আমাদের যে মেইলটা থাকে ওইটা পাঠানো শুরু করি যে হচ্ছে আপনার আইডি ইয়া হয়ে যাচ্ছে, এটাকে ভেরিফাই করেন। মনে করেন এটার কোনো এক্সাক্ট টার্গেট থাকে না, এটা আমরা হিউজ আকারে পাঠাইতে থাকি, এটা 1000 হতে পারে, 2000 হতে পারে, 100 200 হতে পারে। স্পেসিফিক কোনো ব্যক্তিকে টার্গেট করে আমরা জিনিসটা চালাই না। আমরা ফিশিং অ্যাটাকটা আপনার ব্রড লেভেলে চালাই, এটার থ্রুতে যারা যারা আপনার পড়বে সবগুলার জিনিস আমরা হাতায় নিব। হাতায় নিয়ে হচ্ছে এটাকে ইউজ করে আমরা হচ্ছে ম্যালিশিয়াস কাজ টাজ করা ট্রাই করব।
স্পেয়ার ফিশিংটা হচ্ছে কি, এইটাও ফিশিংই, কিন্তু ওইখানে আমাদের যে টার্গেটটা থাকে এটা স্পেসিফিক থাকে। আমরা এটা ব্রড আকারে দেই না, আমরা টার্গেটের উপর বেস করে তাকে ফিশিং লিঙ্কটা পাঠাই, যে আমার টার্গেট থাকে যে সে যদি ক্লিক করলো তাইলে আমি আমার কাজটা করতে পারবো, না হলে করতে পারবো না। এটার মধ্যে অনেকজন মানুষের অ্যাটাচমেন্ট থাকে না। স্মিশিংটা ফিশিংই, বাট এটা আমরা করে থাকি এসএমএস এর থ্রুতে, আর ফিশিংটা আমরা করে থাকি ভয়েসের থ্রুতে, ভয়েস মেসেজ আর কি, যেটা আমরা বলতে পারি, বা ভয়েসটাকে ম্যানিপুলেট করে, নট ভয়েস মেসেজ, আমরা এই জিনিসটা করে থাকি। আর ডিপ ফেকের সাথে তো আমরা সবাই পরিচিত আছি। ডিপ ফেক দিয়ে ভিডিও প্লাস আদার্স জিনিস জেনারেট করা যায়, এগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট হিসেবে আমরা বলতে পারি। দেন যদি আমরা আগাই, দেন নেটওয়ার্ক অ্যাটাকস আছে এখানে। অলরেডি আপনারা জানেন ডিডোস অ্যাটাক, যেখানে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করি। ট্রাফিক জেনারেট করে আমরা নির্দিষ্ট যে আমাদের সার্ভারটা থাকে ওইটাকে আমরা সাময়িক সময়ের জন্য অচল করে দেওয়ার ট্রাই করি। দেন ম্যান ইন দ্য মিডল অ্যাটাকে আমরা হচ্ছে একটা নেটওয়ার্কে বসে থেকে বা মাঝে থেকে, সোজা কথা যেটা বলি, ওইখান থেকে আমরা বিভিন্ন ডাটা যেগুলো পাস হচ্ছে বা নেটওয়ার্কের থ্রুতে যে আপনার কমিউনিকেশন গুলো হচ্ছে ওইগুলো দেখার ট্রাই করি, যেগুলো এনক্রিপ্টেড না থাকে। স্যার, ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা কি আপনার মূলত যে ওয়াইফাইটা হ্যাক করে করা হয়? এটা মানে এর বহুল প্রচলিত একটা কথা। হ্যাঁ, নাকি এর হ্যাঁ। বাইরেও কোনোভাবে পসিবল? আহ, এটা বলতে আমরা মেইনলি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আমাদের ওয়াইফাই থ্রুতেই করা হয়, কিন্তু আপনার বাইরেও বিভিন্ন অ্যাপ্রোচ আছে। আপনার নর্মালি হয় কি যে হচ্ছে আমরা এক নেটওয়ার্কে বা এক ওয়াইফাই কানেক্ট থেকে তখন হচ্ছে যেই কমিউনিকেশন গুলো চলতে থাকে ওইগুলো আমরা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হিসেবে ইউজ করি আর কি। মানে ওইগুলা ইউজ করে বা হচ্ছে ডাটা যদি এনক্রিপ্টেড না থাকে ওইগুলো আমরা পড়তে পারি বা ওইগুলোর ইউজও করতে পারি, অল্টার করতে পারি, আপনার ইন্টারসেপ্ট করে। দেন হচ্ছে প্যাকেট স্নিফিং এন্ড ডিএনএস পয়জনিং। আপনার প্যাকেট স্নিফিং যেটা যেটা বললাম, ইন্টারসেপ্ট করে হচ্ছে আপনার আমরা যেই কমিউনিকেশন চলাকালীন ইন্টারসেপ্ট করে ওইগুলো যদি এনক্রিপ্টেড না থাকে ওইগুলো আমরা দেখতে পারি, প্লাস হচ্ছে মনিটর করতে পারি। আর ডিএনএস পয়জনিং এর থ্রুতে হচ্ছে আমরা আহ, একটা নির্দিষ্ট সার্ভারের থ্রুতে বা হচ্ছে বা যেখানে রিকোয়েস্টটা না যাওয়ার কথা ওইটার বদলে অল্টার করে অন্য আরেকটা জায়গাতে পাঠায় দেয়। দেন হচ্ছে আমাদের আসে ওয়েব অ্যাটাকস। এটা হচ্ছে আমাদের মানে ব্রড এরিয়া, বা এইখানে আমরা ওয়েব অ্যাটাক নিয়ে কাজ করব আমাদের এই কোর্সের থ্রুতে। এর আন্ডারে আসলে প্রচুর অ্যাটাকস আছে, বাট সবগুলা আমরা একদিনে কি আসলে কয়েকদিনেও কভার করা পসিবল না, তো আমরা খুব সংক্ষেপে এগুলা নিয়ে আলোচনা করব। একবারে বেসিক এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশন নিয়ে কি কারো আইডিয়া আছে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, এসকিউএল ইনজেকশনে করি কি আমরা, আমাদের যে ইনপুট পেলোডটা আছে, ঠিক আছে, এই সরি ইনপুট যে ফিল্ড গুলা থাকে ওইখানে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন পেলোড ইউজ করে থাকি, আর এটা আমাদের এক্সিকিউশনটা হয় আমাদের ডাটাবেসে, ঠিক আছে। তখন আমরা হচ্ছে এই পেলোড ইউজ করে বিভিন্ন আপনার ডাটাবেজের যে ইনফো গুলো আছে ওগুলোকে রিট্রাইভ করতে পারি, এবং অনেক সময় পুরা ডাটাবেজটাকে ডাম্পও করে ফেলতে পারি। এখন মনে করেন একটা অর্গানাইজেশনের পুরো ডাটাবেজ আমার কাছে আছে, তার মানে তার তো লিক হওয়ার আর কিছু বাকি নাই, তাই না? তো এসকিউএল ইনজেকশনটা এই জন্য খুব মারাত্মক একটা অ্যাটাক। আর ক্রস সাইট স্ক্রিপ্টিংটা, এখানে আমরা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, এর মধ্যে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট পেলোড হচ্ছে আপনার ইনজেক্ট করি। আর যখন কোনো ইউজার হচ্ছে ওই স্পেসিফিক ইয়েটা আপনার ভিজিট করে এন্ড পয়েন্টটা, তখন হচ্ছে তার যেই কুকি থাকে এই কুকিটা আমরা হচ্ছে স্টিল করতে পারি। দেন আমরা যদি কুকিটা ইউজ করে আপনার মানে হচ্ছে আবার লগ ইন করি, বা ওই কুকিটা ইউজ করে আমরা যদি হচ্ছে অথেন্টিকেটেড হইতে পারি, তখন তো আমরা ওই ইউজার হিসেবে কিন্তু আপনার লগ ইন করতে পারতেছি বা অ্যাক্সেস নিতে পারতেছি। দেন সিএসআরএফ হচ্ছে সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি। এর থ্রুতে একটা ইউজার লগ ইন থাকা অবস্থায় আমরা বিভিন্ন একটা কোশ্চেন ছিল, জি জি বলেন। সাইট স্ক্রিপ্টিং যেটা, এটাতে কি আমি বা আমরা 2F এটাও ব্রেক করতে পারবো?
মাল 2FA যেটা মাল্টি জি ফ্যাক্টর জি অথেন্টিকেশন। সাপোজ ইউজার 2FA বা MFA ইউজ করতেছে, তো আমরা কোনোভাবে ওনার কুকিজটা কানেক্ট করলাম, করে কি আমরা ওনার যে 2FA আছে বা MFA আছে ওটা ব্রেক করতে পারবো কিনা? কারণ আমরা জানি যে 2FA বা MFA থাকলে অন্য ডিভাইস থেকে লগ ইন করতে গেলে ইউজারের ডিভাইসে অথেন্টিকেশন যায়, তো ওইটা ব্রেক করা পসিবল কিনা ক্রস সাইট স্ক্রিপ্টিং দ্বারা? দেখেন, আপনি সবসময় এক্সাক্ট কুকিটা রিট্রাইভ করতে পারবেন না। এক্সএসএস এর অনেকগুলা স্টেপ আছে। যদি আপনি এক্সাক্ট কুকিটা রিট্রাইভ করতে পারেন, লাইক আপনাকে যদি দেখাই, আমাদের কুকিটা নরমালি কই স্টোর থাকতেছে? এই যে দেখেন, এখন কথা হচ্ছে আপনি তো কুকিটা ইনজেক্ট করবেন কোন জায়গাতে? এই জায়গাতে না? আমার কুকিটা ফেচ হচ্ছে কোথায়? এই যে আপনার যে বাম পাশে লগ ইন করা অবস্থায় যখন আমি আছি, ঠিক আছে? আমার মনে করেন এটা আমার একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? এই অ্যাকাউন্টের যে ইনফরমেশনটা আছে ওইটাই তো আমার সেশন আকারে আছে বা কুকি আকারে আছে, তাই না? যখন আমি এটাকে ইনজেক্ট করে দিব, ইনজেক্ট করার সময় আমার তো 2FA বা MFA এর স্টেপই আসবে না। কারণ আমি এজ এ ইউজার যে ইনফরমেশনটা আমার ব্রাউজারে স্টোর করে রাখছে ওই জিনিসটাকে আপনার ইনজেক্ট করতেছি। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি যদি কুকি হাতাইতে পারেন একটা ইউজারের, ঠিক আছে? জি আমি তাহলে বুঝতে পারছি। আমি এটা তাহলে শিকার আমি এটা শিকার হয়েছি এই গত মাসে। আচ্ছা, আপনি চাইলে আপনার ইয়েটা শেয়ার করতে পারেন। কারণ কুকি চলে গেলে দেন আসলে এটা আপনার 2FA বলেন MFA বলেন আসলে কোনো কিছুই লাগে না। যে আমার ফেসবুকে অনেক স্ট্রং পাসওয়ার্ড দেওয়া এবং 2FA ও এনেবল করা, এরপরও আমার ফেসবুকে আহ অন্য একটা পার্সন হ্যাক হয়ে গেছিল আর কি, পর আমি রিকভার করছি। এইটা আসলে কুকি একবার ইয়া হয়ে গেলে আপনার লাগে না আসলে আর কিছু। আপনি ডিরেক্ট ওই ইউজার হয়ে যতক্ষণ না পর্যন্ত সে লগ আউট বা লগ আউট হচ্ছে আপনার, তো ততক্ষণ পর্যন্ত আপনি একজন ভ্যালিড ইউজার হিসেবে যা যা সে পারফর্ম করতে পারতো সব ইউজ করতে পারবেন। দেন যেটা ওকে। বলতেছিলাম, CSRF, ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি বলে থাকি আমরা এটাকে, বা এটা তার ফুল ফর্ম। তো এর থ্রুতে আমরা বিভিন্ন আনইনটেনশনাল কাজ করাতে পারি ইউজারের থ্রুতে, যেটা ইউজার জানে না। বাট এইখানের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে ইউজারকে লগ ইন থাকতে হবে ওই ব্রাউজারে, ঠিক আছে? ফাইল আপলোড ভালনারেবিলিটি যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমরা ফাইল আপলোডের সময় এই ফাইল আপলোডের যে প্রসেসটা থাকে এটাকে বাইপাস করে ইমেজ বা গিফ বা জেপিজি বা পিএনজির বদলে অন্য যে কোনো ফাইল আপলোড করতে পারি বিভিন্ন বাইপাসের আপনার কি বলে এটাকে অ্যাপ্রোচ ইউজ করে। তখন হচ্ছে আমরা শেল আপলোড করতে পারি, বিভিন্ন শেল আপলোড করার পরে যদি আমরা একটা পিএইচপি শেল আপলোড করতে পারি, ওইখানে আমরা রিমোট কোড এক্সিকিউশন করতে পারি। আর সি মনে করেন হচ্ছে ফুল সার্ভারের অ্যাক্সেসটা আমরা পেয়ে গেলাম, ওইখানে আমরা আমাদের কমান্ড রান করাইতে পারতেছি। যারা অলরেডি লিনাক্স এর সাথে পরিচিত, আপনারা তো জানেন এলএস, সিডি বা ক্যাট দিয়ে কি করা যায়, তাই না? ভাই আমরা সবাই মোটামুটি বিজি না। হ্যালো, আমি শুনতে পাইনি, একটু আবার বলেন প্লিজ। বললাম যে আমরা সবাই মোটামুটি বিজি না। আচ্ছা, আচ্ছা, লিনাক্স এর কমান্ড যদি না জানেন এটা ইস্যু না, আমরা নেক্সট ক্লাসে কমান্ড নিয়ে আলোচনা করতে পারবো, সমস্যা নেই, যেটা বলতেছিলাম। তো এখন আপনি চিন্তা করেন, আপনি আপনার পিসিতে বা আপনার টার্মিনালে যেই কমান্ড গুলা চালাইতে পারতেছেন, এই সেম কমান্ড যদি আপনি একটা ওয়েব সার্ভার এর অ্যাক্সেস নেওয়ার পর চালাইতে পারেন, ওইখানে আর কি কিছু দরকার পড়ে আপনার? মনে করেন আপনার জি পিসিতে না। আপনি সব জিনিস, আপনি আপনার পিসিতে লাইক, আমি যদি দেখাই আপনাকে, এটা হচ্ছে আমার টার্মিনাল, ঠিক আছে? এখানে আমি যদি এলএস দেই তাহলে আমি আমার ফাইলগুলো দেখতে পারতেছি। এখানে আমি যদি ডাইরেক্টরি বানাতে চাই তাহলে ডাইরেক্টরি বানাতে পারতেছি। যদি আহ, আচ্ছা দাঁড়ান আপনাদের একটু ডিটেইলে বলি। দেখেন আমি এখানে একটা ডাইরেক্টরি তৈরি করলাম, নাম দিলাম টিম। এখন যদি এখানে আমি এলএস দেই
এই দেখেন এখানে একটা টিম ডাইরেক্টরি কিন্তু হয়ে গেছে, তাই না? দেন আমি যদি এটাকে রিমুভ করে দেই, দেখেন এখন কিন্তু আমার এই টিমটা নাই। ঠিক আছে? তো মনে করেন এখানে আমার যত ফাইল আছে সবগুলোকে আমি অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? তো এখন আপনি চিন্তা করেন যে আপনি একটা সার্ভারের অ্যাক্সেস নিতে পারতেছেন ফাইল আপলোড করার পরে, এবং আপনার সামনে এরকম একটা টার্মিনাল এসে পড়ছে। এটা হতে পারে লিনাক্স টার্মিনাল, এটা হতে পারে উইন্ডোজ টার্মিনাল। ধরে নেন এরকম একটা খালি টার্মিনাল আসছে। এখন আপনি সার্ভারে যা রান করাইতেছেন সবগুলোর অ্যাক্সেস করতে পারতেছেন। তখন আপনার ইনিশিয়াল অ্যাক্সেস নেওয়া হয়ে গেল না? আমার কথা কি বুঝতে পারছেন? জি 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 ভাই। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা ফাইল আপলোড ভালনারেবিলিটি ইউজ করে করতে পারি। দেন ডাইরেক্টরি ট্রাভার্সালটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন অবশ্যই কোনো না কোনো সার্ভারে তো রান হচ্ছে, তাই না? জি এখন এটা লিনাক্স বেসড হতে পারে, এটা উইন্ডোজ বেসড হতে পারে, এটা আমরা আসলে জানি না। বাট যখন আমরা পারফর্ম করবো একটা, তখন যদি আমরা ওই সার্ভারের যে ইন্টারনাল ফাইল গুলো আছে, ঠিক আছে, ডাইরেক্টরি ট্রাভার্স করে করে আমরা যদি আপনার যে ভিতরে ইন্টারনাল ফাইল গুলো থাকে, যেমন আমার নর্মালি একটা ওয়েব অ্যাপ্লিকেশনে যখন আমরা হোস্ট করি তখন আমার প্রজেক্টটা কোথায় থাকে? ডাব 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 var www.html নাকি? জি এখন আমি যদি এটাকে ট্রাভার্স করে করে আগাতে পারি, মনে করেন হচ্ছে আমি ডিটেইল ক্লাস থাকবে এটা নিয়ে, আপনার প্যারা নেওয়ার কিছু নাই। ট্রাভার্স করে ভিতরের যেই লোকাল যেই ফাইলগুলো আছে ওইগুলো যদি দেখতে পারি, তখন ওটাকে আমরা বলি ডাইরেক্টরি ট্রাভার্সাল। ট্রাভার্স করে করে বিভিন্ন ফাইল আমরা দেখতে পারি, রিড করতে পারি। ফাজিংটা নিয়ে মেবি সবার আইডিয়া আছে। মনে করেন একটা ওয়েবসাইট তো আমরা বিল্ড করলাম, এখন এটার বিভিন্ন পাথে বিভিন্ন জিনিস আছে, তো আমরা হচ্ছে বিভিন্ন আমাদের লিস্ট থাকে বা হচ্ছে আপনার ওয়ার্ড লিস্ট থাকে, ওয়ার্ড লিস্ট গুলা ইউজ করে মনে করেন আপনি হচ্ছে পিএইচপি ব্যাকআপ রেখে দিছেন একটা ফাইলে, যেটা হচ্ছে অনেকগুলো ফোল্ডারের আন্ডারে। তখন আমরা এটা ফাজিং করে 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 মনে করেন একটা ব্রুট ফোর্স চালাই দিলাম, একদিন 2 দিন চলতে থাকলো। 2 দিন চলার পরে হচ্ছে আপনাদের কাছে এগুলা ওই যেই পার্ট গুলা হিডেন ছিল এগুলা কিন্তু আপনি নর্মালি দেখতে পাচ্ছি না, তাই না? কিন্তু এটা তো অবশ্যই একটা অটোমেটেড প্রসেসে আমরা করব, এবং এগুলার ক্লাস আপনারা পাবেন সামনে। অটোমেটেড প্রসেসের থ্রুতে যখন আমরা করতেছি তখন মনে করেন যে হিডেন পাথ গুলা আছে ওইগুলা তো আপনার আসতে থাকবে। যেমন আমি যদি আপনাদের একটা ইয়া দেখাই, টেসলা। বাট এখন যে জিনিসটা আমি দেখাচ্ছি এই জিনিসটা করা যাবে না, কারণ একটা আপনি হুট করে একটা টার্গেট নিয়ে আপনি যদি হচ্ছে এটার মধ্যে অ্যাটাক চালান, এটা আইনত দণ্ডনীয়, প্লাস ওরা আপনার আইপি ব্লক করে দিতে পারে। তো আমরা অ্যাটাক কিভাবে চুজ করতে হয় ওইটাও সামনে দেখবো। এই দেখেন তখন সে এই যে আপনারা তো দেখতে পাচ্ছেন কি আমার স্ক্রিনে? জি জি এই যে সে কিন্তু আপনার ব্রুট ফোর্স করতেছে, ব্রুট ফোর্স করে দেখতেছে এই ফাইলগুলো পাওয়া যাচ্ছে নাকি। এবং সে হচ্ছে এই ফাইলটা কোত্থেকে করতেছে, আপনার ব্রুট ফোর্স করতেছে ইউজার শেয়ার হচ্ছে আপনার ওয়ার্ড লিস্ট কমন ডট টিএক্সটি থেকে। ঠিক আছে? আর এখানে কি বললো যে হচ্ছে একটাও সে পায় নাই, কারণ আমরা নর্মাল আপনার একবারে বেসিক কমান্ড ইউজ করেছি। সামনে আপনারা দেখতে পারবেন কিভাবে আহ, এটাকে আরো কম্বাইন করে করে ভালো একটা কমান্ড বানানো যায়, আমরা ওগুলো দেখবো সামনে। তো আশা করি ফাজিং এর ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। দেন সাইবার কিল চেইন স্টেজ, এটা আসলে আমরা একটা কোনো টার্গেট কে কিভাবে হচ্ছে আপনার আহ, একবারে আমাদের প্রাইমারি স্টেজ থেকে ইনিশিয়াল স্টেজ পর্যন্ত একবারে কিভাবে কম্প্রোমাইজ করি, ওইটার যে স্টেপ গুলো থাকে। ফার্স্টে আমরা রিকগনাইসিস করি, রিকগনাইসিস হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। রিকন করার পরে হচ্ছে আমরা ওয়েপনালাইজেশনটা করি। ওইটা হচ্ছে মানে আমাদের যেই পেলোডটা আমরা রেডি করব বা যে জিনিসটা পাঠাবো ওই জিনিসটাকে রেডি করাকে বোঝায়। দেন ওটাকে আমরা ডেলিভারি করি কোনো না কোনো থ্রুর মাধ্যমে বা কোনো না কোনো ওয়ের মাধ্যমে। দেন এক্সপ্লয়টেশন, নির্দিষ্ট জিনিসটা ডেলিভারি করার পর ওইটা আমরা এক্সপ্লয়টেশনের জন্য ওয়েট করি।
এবং যখন এক্সপ্লয়টেশনের পর ইনস্টলেশন হয়ে যায় তখন কমান্ড এন্ড কন্ট্রোল, মানে আমরা হচ্ছে ওইটার অ্যাক্সেস নিতে পারি। অ্যাক্সেস নেওয়ার পর হচ্ছে অ্যাকশন অন অবজেক্টিভস, মানে আমাদের যেই অবজেক্টিভটা পারফর্ম করতে হবে বা এক্সাক্ট যেই কাজের জন্য আমরা টার্গেট করেছিলাম একটা ইউজারকে, ওই জিনিসটা পারফর্ম করে থাকি। তো আসলে রোজা থেকে সারাদিন এতক্ষণ কথা বলাটা একটু টাফ হয়ে যাচ্ছে, না হলে আর একটু ডিটেইলে আপনাদের বর্ণনা করতে পারতাম, সমস্যা নেই। আস্তে আস্তে আমরা যখন আগাবো তখন ডিটেইলে জানতে পারবেন। আজকে জাস্ট ইনিশিয়ালি আলোচনা করে যাচ্ছি। দেন কমন এন্ট্রি এন্ট্রি পয়েন্টস, মানে যেগুলো আসলে এন্ট্রি পয়েন্ট হিসেবে ইউজ করে থাকে বা অ্যাটাকার এই জিনিসগুলোর বেসিসে হচ্ছে শিকারকে আপনার কম্প্রোমাইজ করে ফেলে বা ইজিলি আপনার বা অ্যাটাকটা পরিচালনা করতে পারে। যেমন উইক পাসওয়ার্ড যদি থাকে বা ফিশিং ইমেইল, আপনার মেইল ফিশিং ইমেইলে যদি আপনি ক্লিক করেন, দেন আপনার আনপ্যাচ সিস্টেম বলতে বোঝানো হয়েছে যে আপনার একটা অ্যাপ্লিকেশন হতে পারে বা আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, এইটা হচ্ছে বাগে ভরা বা হচ্ছে আপনার বাগ গুলা ফিক্স করা নাই। তো ওই বাগ গুলাকে ইউজ করে আপনি ওইটার অ্যাক্সেস নিতে পারেন। দেন মিসকনফিগার ক্লাউড স্টোরেজ অলরেডি এডব্লিউএস এন্ড আজুর কথা বলেছি আমরা। তো ওইগুলা যদি হচ্ছে হিউম্যান এররের মাধ্যমে অনেক সময় কনফিগারেশন কি বলে এটাকে এক্সপ্লয়টেশন করা যায়। দেন পাবলিক ওয়াইফাই এর মাধ্যমে অবশ্যই আমরা সবসময় ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করতে পারি বা আরো অনেক অ্যাটাক থাকে। এরপরে হচ্ছে ডিফেন্স ইন ডেপথ, বিভিন্ন রকমের ফায়ারওয়াল আমরা ইনস্টল করতে পারি। যেমন আমরা যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা হোস্ট করে রাখি, ওইখানে যদি আমরা ফায়ারওয়াল ইউজ করি, তখন কিন্তু আপনার ম্যালিশিয়াস যে পেলোড গুলো আছে ওইগুলো আমরা চাইলেই ইউজ করতে পারবো না। আমরা ম্যালিশিয়াস পেলোড গুলো যখন ইউজ করি, বা একটু আগে আমি আপনাদের যে অ্যাটাকটা দেখাইলাম, ঠিক আছে, এটা অ্যাটাক আসলে ওইভাবে অ্যাটাক করিই নাই, বা ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং বা ফাজিং যেটা ছিল, ওইটা কিন্তু যদি আমরা হচ্ছে একটা নির্দিষ্ট রেটে না কমায় দেই, তখন হচ্ছে ওরা ব্লক করে দেয়। ঠিক আছে, ক্লাউড ফ্লেয়ার থাকলে বা ফায়ারওয়াল থাকলে। দেন অ্যান্টিভাইরাস ইউজ করতে পারি আমরা বিভিন্ন রকমের ম্যালওয়্যার থেকে বাঁচার জন্য। দেন আইডিএস এর ফুল মিনিং হচ্ছে আপনার ইন্ট্রাকশন ডিটেক্টিং সিস্টেম, আর পি দিয়ে হচ্ছে প্রিভেন্টিং, আর এমএফএ তো মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। এনক্রিপশন নিয়ে অলরেডি আপনাদেরকে আমি বলছি। আর মনিটরিং তো হচ্ছে আপনার আমাদের বিভিন্ন কোম্পানিতে আপনার মনিটরিং সক টিম থাকে। আপনারা যারা অলরেডি ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতেছেন আপনারা জানেন সকের কিন্তু আলাদা টিম থাকে। ওরা হচ্ছে 24 ঘন্টা আপনার হচ্ছে মনিটরিং করে যে কখন কি হচ্ছে, কোন ফ্লো ঠিক আছে নাকি, বা হচ্ছে কোনো অ্যালার্ট কিছু আছে নাকি। দেন ব্যাকআপ, অবশ্যই আমাদের ইমার্জেন্সি ফাইলগুলো ব্যাকআপ রাখা লাগে। এরপরে আমরা আসতেছি কিছু লার্নিং প্ল্যাটফর্মে। আমরা খালি 1 ঘন্টা বা 2 ঘন্টার কোর্সে তো অবশ্যই কভার আপ করতে পারবো না সবগুলা। তো আমরা বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্ম থেকে সেলফ লার্নিং করব, প্লাস আপনাদের বিভিন্ন টাস্কও দেওয়া হবে। এসব লার্নিং প্ল্যাটফর্ম থেকে আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন, শিখে শিখে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এগুলা প্ল্যাটফর্মে আপনার রাইট আপও পাওয়া যায়, যদিও সবগুলা ফুললি ফ্রি না। যদি আপনাদেরকে দেখাই, এগুলোর সাথে কি আপনাদের পরিচয় আছে? না ভাই। তাও পেয়েছি নাকি? পরিচিত আছে আর কি, ট্রাই হ্যাক। ওকে, ট্রাই হ্যাকমি এর সাথে পরিচিত থাকলে বেটার, কারণ ট্রাই হ্যাকমি খুব ভালো একটা প্ল্যাটফর্ম বিগিনার লেভেল থেকে আপনার ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়ার জন্য। প্লাস ওইখানে ট্রাই হ্যাকমির এখন তো সার্টিফিকেশনও আনছে ওরা, আরো এক্সপার্ট লেভেলের জিনিসপত্র আছে। এটা হচ্ছে ট্রাই হ্যাকমি। এইখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন ট্রাই হ্যাকমি। এই যে এখানে হচ্ছে আপনারা লিডার বোর্ড দেখতে পারবেন নিজেদের অবস্থা, যদিও আমি অনেকদিন ধরে ট্রাই হ্যাকমিতে সলভ করি না, বাট আমি যখন আমার স্টার্টিং জার্নি শুরু করি ট্রাই হ্যাকমিতে আমি অনেক ভালো একটা টাইম দিয়েছিলাম, বাট এখন ওইভাবে দেওয়া হচ্ছে না। এখানে লার্নিং প্রসেস আছে, এখানে আপনারা পাথ দেখতে পারেন,
এখানে সাইবার সিকিউরিটির বিভিন্ন পাথ আছে, জুনিয়র পেনিট্রেশন টেস্টার, সক লেভেল 2, সক লেভেল 1, রেড টিমিং, অফেন্সিভ পেন টেস্টিং, ওয়েব ফান্ডামেন্টাল। এগুলো থেকে আপনি নিজে নিজে শিখতে পারবেন এবং খুবই বিগিনার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি। মানে একটা জিনিস শেখার জন্য খুবই ভালো। বাট ট্রাইহেকমের সাবস্ক্রিপশন লাগে, সব রুম আপনি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবেন না। সাবস্ক্রিপশন থাকলে সবগুলো রুম আপনি অ্যাক্সেস করতে পারবেন, প্লাস আদার্স যেই ফ্যাসিলিটিস গুলো আছে, যেমন আপনি অ্যাটাক বক্স ইউজ করতে পারবেন 24 ঘন্টা, নর্মালি 1 ঘন্টা করে দেয় পার ডেতে। এর আন্ডারে হচ্ছে আপনার প্র্যাকটিস গ্রাউন্ড পাবেন, চ্যালেঞ্জেস থাকে বিভিন্ন রকমের, এগুলো আপনারা সলভ করতে পারবেন। দেন আমরা যদি আসি পোর্টস ফিগার, ওয়েব বেসড ভালনারেবিলিটি গুলো শেখার জন্য সবচেয়ে প্রপার, পেইন টেস্টিং শেখার জন্য বা বাগ হান্টিং শেখার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে পোর্টস ফিগার। এখানে হচ্ছে আপনারা এই যে দেখেন, আমরা কিছুক্ষণ আগে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, এসকিউএল ইনজেকশন, অথেন্টিকেশন, পাথ ট্রাভার্সাল, কমান্ড ইনজেকশন, ফাইল আপলোড ভালনারেবিলিটি, এগুলো সব জিনিস আপনারা প্র্যাকটিস করতে পারবেন বা শিখতে পারবেন। আমরা ক্লাস চলাকালীন সময় এগুলো থেকে সলভ করে দেখাবো আপনাদেরকে, সমস্যা নাই। দেন আছে হ্যাক দ্য বক্স। এটা হচ্ছে হ্যাক দ্য বক্স। এইখানেও লার্নিং এর জন্য খুব ভালো ভালো বক্স আছে, বক্স গুলো সলভ করে আপনারা প্রিভিলেজ এসকেলেশন থেকে শুরু করে বিভিন্ন লার্নিং অ্যাপ্রোচ শিখতে পারবেন। বাট এগুলোর সাবস্ক্রিপশনও কিনতে লাগে। আপনার যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে আপনি সবগুলা ল্যাব অ্যাক্সেস করতে পারবেন। একাডেমির আপনার টিউব কিনতে হবে না, ওদের সার্টিফিকেশনও আছে, সিপিটিএস, যেটা আমাদের সাইবার সিকিউরিটির অফেন্সিভ সিকিউরিটিতে খুব দাম দেওয়া হয়। দেন সাইবার ডিফেন্ডার্স আছে, এটা হচ্ছে আপনার ডিজিটাল ফরেনসিক্স টাইপ জিনিসপত্র শিখতে কাজে দেয়, ফরেনসিকের বিভিন্ন জিনিসপত্র। সাইবার ডিফেন্ডার্স, এখান থেকে আপনারা বিভিন্ন ল্যাব অ্যাক্সেস করতে পারবেন, ল্যাব সলভ করে করে রাইট আপ পাওয়া যায় অনলাইনে, ওগুলা দেখে শিখতে পারবেন। দেন আপনাদেরকে টাস্কও দেওয়া হবে এগুলো থেকে, ডিপেন্ড করতেছে কোন দিন কোন ক্লাস থাকে ওইটার উপরে। দেন বাস, এটা আসলে একটা মানদণ্ড ধরা হয় ধরতে গেলে ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং এর ক্ষেত্রে। ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং গাইড। তো যারা যারা পরিচিত আছেন এগুলোর সাথে খুবই ভালো, আর যারা পরিচিত নাই, প্যারা নেওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা এখানে আসছি শিখার জন্য। আমরা অবশ্যই এগুলো সম্পর্কে আরো জানবো, আরো শিখবো, প্লাস এগুলা ইউজ করে করে একটা টাইমে হয়তো আমরা আরো বেটার কিছু আউটপুট আনতে পারবো। দেন হচ্ছে কিছু আমাদের টুলস লাগবে, এসেনশিয়াল সিকিউরিটি টুলস। যেমন আপনার মনে করেন ওয়ারশার্ক, এটা আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস করতে আমাদের লাগে, প্যাকেট ক্যাপচারিং এ বা প্যাকেট অ্যানালাইসিস, নেটওয়ার্ক প্যাকেট গুলা যেগুলো থাকে। এনম্যাপ এর সাথে আপনারা যদি পরিচিত থাকেন, এটা দিয়ে আমরা হচ্ছে পোর্ট স্ক্যানিং করতে পারি, বা হচ্ছে কি কি সার্ভার রানিং আছে ওইগুলো আমরা দেখতে পারি। বার্ব সুইট পেন টেস্টিং এর ক্ষেত্রে বা বাগ হান্টিং এর ক্ষেত্রে খুবই ইসেনশিয়াল একটা টুল। এইখানে আমরা বার্ব সুইট নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নিব, ফুল মানে শুধুমাত্র বার্ব সুইটের ইউজেস এর উপরে থাকবে। মেটাসপ্লয়েট, মেটাসপ্লয়েট হচ্ছে আপনার এখানে বিভিন্ন এক্সপ্লয়টেশন, এটাকে এক্সপ্লয়টেশনের ডাটাবেস বলা যায়, বিভিন্ন এক্সপ্লয়েটস থাকে এখানে। এই এক্সপ্লয়েটস গুলা ইউজ করে করে বা এগুলোর পেলোড গুলো ইউজ করে আমরা এই এক্সপ্লয়টেশনের যে এটা আছে আপনার কি বলে ওটাকে, এক্সপ্লয়েট গুলা হচ্ছে রিক্রিয়েট করতে পারি, নিজেরা এক্সট্রা করে কোডিং করা লাগে না। আর কালি লিনাক্স, যেটা আমাদের সিকিউরিটি ওএস, এটা তো অবশ্যই আপনারা জানেন আমরা ইউজ করতেছি আমাদের এই টোটাল জার্নিটায়।
তো এইসব জিনিস আপনাদের মোটামুটি লাগবে, এবং এইসব জিনিস আজকের ক্লাসে নিয়ে আসলাম কেন, এগুলো আপনারা দেখবেন। কাল লিনাক্স তো আপনাদের প্রত্যেক দিনই লাগবে, মেটাসপ্লয়েড, বার্ব সুইট, এনম্যাপ, এগুলোর সাথে আপনাদের পরিচয় থাকতে হবে। সামনে আপনারা দেখতে পারবেন এগুলো নিয়ে কাজও করতে হবে। সাইবার সিকিউরিটিতে আপনার কোনো ধরনের সিটিএফ বলেন বা পেন টেস্টিং বলেন, বাগ হান্টিং বলেন, বা সকে যান, এগুলার নাম আপনি শুনতেই পাবেন। দেন ক্যারিয়ার রোলস, আসলে শুধুমাত্র এগুলা না, এগুলা ছাড়াও আরো প্রচুর ক্যারিয়ার রোলস থাকে আমাদের সাইবার সিকিউরিটির উপর বেসড করে। এটা সক অ্যানালিস্ট হতে পারে, পেনিট্রেশন টেস্টার হতে পারে, ইনসিডেন্ট রেসপন্ডার, থ্রেট হান্টার। পেনিট্রেশন টেস্টার যারা আছে ওরা হচ্ছে আপনার মনে করেন অ্যাপ্লিকেশন গুলা টেস্ট করে করে হচ্ছে ওগুলোর বাগ গুলা খুঁজে বের করে রিপোর্ট করে হচ্ছে জমা দিয়ে দেয়, যাতে ডেভেলপাররা এগুলাকে ফিক্স করতে পারে। ফিক্স করে দেন আপনার নতুন মার্কেটে আসার আগেই ওইগুলা হচ্ছে আপনার প্যাচ করে ফেলতে পারে। আর সক অ্যানালিস্ট যারা আছে ওরা 24 ঘন্টা মনিটর করে কোনো অ্যালার্ট আসলো নাকি, বা হচ্ছে কোনো ধরনের রেড ফ্ল্যাগ জেনারেট হইলো নাকি। ইনসিডেন্ট রেসপন্ডার, আপনার কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেলে ইমিডিয়েটলি কি কি স্টেপ নিতে হবে ওই স্টেপ গুলা নিয়ে থাকে নর্মালি। থ্রেট হান্টার, যখন হচ্ছে একটা অ্যাটাকার অলরেডি ইনসাইডে ঢুকে গেছে বা একটা থ্রেট অলরেডি ইনসাইডে আছে, ওইটাকে কিভাবে খুঁজে বের করতে হয় ওই কাজটা থ্রেট হান্টার করে থাকে। এরপরে আপনার সিকিউরিটি ইঞ্জিনিয়ার আছে, সিকিউরিটি আর্কিটেক্ট আছে, সিসো আছে। সিসোর ফুল মিনিং হচ্ছে আপনার চিফ ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, আই গেস, ইনফরমেশন সিকিউরিটি অফিসার, সরি, যতটুকু আমার মনে আছে। তো এগুলা ছাড়াও আরো প্রচুর রোল আছে আপনার। এগুলো আপনার প্রত্যেকটা ডোমেইনে এক্সপার্ট হয়ে আপনারা ক্যারিয়ারে এই জিনিসগুলো আগাইতে পারেন। তো এই ছিল আজকের মোটামুটি। আমাদের আরো কিছু কথাবার্তা আছে নেক্সট ক্লাসের জন্য। তো আজকের সেশনটা মোটামুটি এই ছিল। আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে, বা হচ্ছে ক্লাসটা কেমন ছিল এই ব্যাপারেও ফিডব্যাক দিতে পারেন, বা কোনো জিনিস যদি না বুঝে থাকেন এই জিনিসটাও বলতে পারেন। আমি নেক্সট দিন তাহলে এটা কভার আপ করে দেওয়ার ট্রাই করব, যদি কোনো বিষয় আপনাদের ইন ডেপথ নলেজ লাগে। না ভাইয়া, আলহামদুলিল্লাহ সব কিছু দেখছি। সবার জি আজকে সবার জি আজকে ক্লাসটা অসাধারণ সুন্দর ছিল। আপনার স্লাইড চয়েস এবং যে টপিক গুলো আপনি চয়েস আপ করছেন এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো এর আগেও বেশ কয়েকটা ফ্রি বা ডেমো ক্লাস করছিলাম, আলহামদুলিল্লাহ আজকে ক্লাসটা সবচাইতে বেস্ট ছিল। আর একটা বিষয় আমার একটু জানার ছিল, আপনি বলতেছিলেন যে যদি আমরা ব্রুট ফোর্স অ্যাটাক করতে চাই সেক্ষেত্রে আমাদের আইপিটা ব্লক হতে পারে। যদি হ্যাঁ আমরা হ্যাঁ ভিপিএন এর থ্রোতে করি তাহলেও কি এটা ব্লক হতে পারে? এখন এটা আপনার ডিপেন্ড করতেছে। এখন আপনার যদি রাউটেবল হয়, আমাদের কিন্তু দুই টাইপের হয়, একটা হচ্ছে আপনার স্ট্যাটিক থাকে, একটা হচ্ছে রাউট হইতে থাকে, আমার আইপি চেঞ্জ হতে থাকে, তাই না? এখন যদি জিনিসটা স্ট্যাটিক থাকে তাহলে ওইটাও ওরা ব্লক করে দিতে পারে। আর রাউটেবল যদি হয় তা সেই ক্ষেত্রেও আপনার ব্লক হইলেও আপনার তো আইপি রাউট হয়েই যাচ্ছে। তো এই